বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। দক্ষিণ এশিয়ায় জরুরি করোনার টিকা সরবরাহের লক্ষ্যে চীন একটি স্টোরেজ তৈরির প্রস্তাব করেছে এবং বাংলাদেশ এতে সায় দিয়েছে, জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। প্রস্তাবটা চায়নার থেকে এসেছে এবং চায়না আমাদের বলেছে যে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এরা সবাই এইটাতে নীতিগতভাবে এইটা অ্যাপ্রুভ করেছে। আমাদের বলছে আপনারা অ্যাপ্রুভ করলে আমরা খুশি হব। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। করোনা মহামারীতে ভারতের স্বাস্থ্যসেবা টালমাটাল। গত 24 ঘন্টায় প্রায় 3.25 লক্ষ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা একটি নতুন বিশ্ব রেকর্ড। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশের প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহের আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। শুরুতে যেমনটা শুনছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোতে জরুরি ভিত্তিতে করোনা ভাইরাস টিকা সরবরাহের লক্ষ্যে চীনের তরফে একটি স্টোরেজ বা সংরক্ষণাগার প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশ সম্মতি দিয়েছে। মিস্টার মোমেন বিবিসিকে আরও বলেছেন, চীনের এই প্রস্তাবে 6টি দেশের মধ্যে চীন ছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। চীনের এই উদ্যোগ ভারতকে বাদ দিয়ে তার প্রতিবেশী দেশগুলোকে ঘিরেই গ্রহণ করা হচ্ছে বলে দৃশ্যত মনে হচ্ছে। বিস্তারিত শুনুন ঢাকায় সংবাদদাতা কাদির কল্লোলের কাছে। বাংলাদেশ একমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেই টিকা কেনার চুক্তি করেছিল, কিন্তু সেই চুক্তি অনুযায়ী টিকা পেতে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সংকটে পড়েছে। এখন বাংলাদেশ বিকল্প জায়গা অর্থাৎ রাশিয়া, চীন সহ করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী দেশগুলো থেকে টিকা আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। চীনের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় টিকার জরুরি সরবরাহের জন্য একটি স্টোরেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের ব্যাপারে আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের মধ্যে ভার্চুয়াল আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, জরুরি ভিত্তিতে টিকা পেতে চীনের এই উদ্যোগে বাংলাদেশ সম্মতি দিয়েছে। চায়নার সরকার আমাদের একটি প্রস্তাব দিয়েছেন, সেটা বলেছেন যে তারা এই বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিনটা কোথাও যদি ইমার্জেন্সি বেসিসে দরকার হয়, দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইমার্জেন্সি কোভিড ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর সাউথ এশিয়া। এবং সেইটাতে তারা বলেছেন যে কয়েকটি রাষ্ট্র তাতে ইতিমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছে এবং বাংলাদেশকে বলেছেন যে আপনারা এতে যোগ দিলে আমরা খুশি হব। আমরা বলেছি যে কোভিড ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর ইমার্জেন্সি পারপাস, এতে আমাদের কোনো আপত্তি নাই। চীনের এই উদ্যোগে ভারতের নাম নেই, সেখানে ভারতকে বাদ রেখে তার প্রতিবেশী দেশগুলোর দিকেই চীনের নজর বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন বলেছেন, প্রস্তাবটি চীনের, ফলে ভারত বিষয়ে বাংলাদেশের কিছু জানা নেই বলে তিনি উল্লেখ করেন। আপনারা এই ভারতকে বাদ দিয়ে কি হচ্ছে এইটা আমরা কিছু জানি না। আমরা জানি না ভারত বাদ থাকবে কিনা, আই ডোন্ট নো। এইটা আপনি ভারতকে জিজ্ঞেস করেন, চায়নাকে জিজ্ঞেস করেন, আমাদের জিজ্ঞেস করে লাভ নাই। প্রস্তাবটা চায়নার থেকে এসেছে এবং চায়না আমাদের বলেছে যে এই তো বছরে এই দেশ আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এরা সবাই এইটাতে নীতিগতভাবে এইটা অ্যাপ্রুভ করেছে। আমাদের বলছে আপনারা অ্যাপ্রুভ করলে আমরা খুশি হব। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। এটা কোথায় হতে পারে সেটা কি কিছু জানিয়েছে? সেইটা আমরা জানি না। চীন ছাড়া অন্য কোন দেশে, বাংলাদেশ বা পাকিস্তান বা আলোচনা, এটা একটা প্রস্তাব দিয়েছে, আমরা ইন প্রিন্সিপাল রাজি কিনা। আমরা ইন প্রিন্সিপাল রাজি। কোথায় হবে না হবে সেইটা আলোচনার মধ্যে ঠিক হবে। কার ক্যাপাসিটি আছে এটা এই স্টোরেজ ফ্যাসিলিটি করার, রাখার, এইগুলো ইট উইল বি ডিসকাস ডিউরিং দি ডেলিভারেশন।
তবে আমরা ডিটেল জানতে চাই। সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে যেমন অনিশ্চয়তা দেখা দিয়েছে, একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তার টিকা পেতেও সুনির্দিষ্ট কোনো সময় বলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে চীনের উদ্যোগে বাংলাদেশ যে সামিল হচ্ছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, বাংলাদেশে যেহেতু টিকার ঘাটতি দেখা দিয়েছে, ফলে এই মুহূর্তে সব ধরনের সুযোগই কাজে লাগানো উচিত বলে তিনি মনে করেন। যেহেতু এখন ক্রাইসিস, সেরাম থেকে আমরা পাচ্ছি না, অল্টারনেটিভ সোর্স থেকে যেটি এফেক্টিভ হবে, যে মানুষ উপকৃত হবে, সেই ধরনের হলে সেটা অবশ্যই সেই চুক্তিতে যাওয়া উচিত বলে আমি মনে করি। এখন মানুষের মধ্যে যথেষ্ট রকমের উৎসাহ টিকা নেয় বা টিকা পাচ্ছি না, গভর্নমেন্ট চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে আনার, বিভিন্ন জায়গায় কথা বলছে কোথা থেকে পাওয়া যায় কিনা। আর সেক্ষেত্রে যদি চায়নার সঙ্গে গভর্নমেন্ট এগ্রি করে সেখান থেকে যদি নিয়ে এসে মানুষকে দিতে পারে, আমার মনে হয় এই সুযোগ নেওয়া উচিত। কর্মকর্তারা জানিয়েছেন, চীনের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য অল্প সময়ের মধ্যে চুক্তিও সই হতে পারে। শুনছিলেন কাদির কল্লোলের প্রতিবেদন ঢাকা থেকে। ভারতে গত 24 ঘন্টায় প্রায় 3.25 লক্ষ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যা একটি নতুন বিশ্ব রেকর্ড। মহামারী শুরু হওয়ার পর থেকে দুনিয়ার কোনো দেশে কখনো একদিনে এত বেশি নতুন রোগী পাওয়া যায়নি। একই দিনে ভারতে মারা গেছে প্রায় 2100 রোগী, সেটিও একটি রেকর্ড। ভারতের স্বাস্থ্য অবকাঠামো কোভিডের এই বিধ্বংসী সেকেন্ড ওয়েভকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। হাসপাতালে বেড, অক্সিজেন বা জীবনদায়ী ওষুধের অভাবে অসংখ্য মানুষ কার্যত বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এ নিয়ে দিল্লি থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ভারতে গত কয়েকদিনে কোভিডের সংক্রমণ যে মারাত্মক তীব্রতায় আঘাত হেনেছে, গত বছরের প্রথম আঘাতের সময়ও তা অকল্পনীয় ছিল। রাজধানী দিল্লিতে বিভিন্ন হাসপাতালের সামনে গিয়ে বিবিসির টিম দেখতে পায় গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেচারে নিয়ে তাদের পরিজনরা অসহায়ভাবে ছোটাছুটি করছেন। একটা বেডের জন্য বা ডাক্তারকে দিয়ে একবার রোগীকে পরীক্ষা করানোর জন্য তারা কাকুতি মিনতি করছেন। মরণাপন্ন অবস্থায় অজস্র রোগী হাসপাতালে আসছেন। রাত ভোর হওয়ার আগেই তাদের অনেকেরই জীবন শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড ওয়েভে এসে ভারতে রোজ যে এই লক্ষ লক্ষ রোগী কোভিডে আক্রান্ত হচ্ছেন, তার আসল কারণটা যে ঠিক কী তা নিয়ে বিশেষজ্ঞরা খুব নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। ভারতে ভাইরাসের একটি ডাবল মিউটেটেড ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, এটা যেমন ঠিক, তেমনি সারা দেশে কোভিড প্রোটোকল মানার ক্ষেত্রেও দেখা গেছে চূড়ান্ত শিথিলতা। গত 1.5 মাসে হরিদ্বারের কুম্ভ মেলায় জড়ো হয়েছেন লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব দলের নেতারাই ভাষণ দিয়েছেন বড় বড় জনসভায়। আক্রান্তদের মধ্যেও যে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন, তার একটা বড় কারণ অবশ্যই অক্সিজেনের অভাব। দিল্লির একটি হাসপাতালের ওয়েটিং এরিয়ায় এই মহিলা তার ভাই বালাজিকে বাঁচানোর চেষ্টা করছিলেন জোরে জোরে ধাক্কা দিয়ে। ছিল না কোনো অক্সিজেন। ওই ব্যক্তি ধীরে ধীরে শ্বাসকষ্টে নেতিয়ে পড়ছিলেন। বিবিসির টিম যখন তাদের দেখতে পায়, তার কয়েক মিনিট পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন 2 সন্তানের ওই পিতা। দেশের বহু হাসপাতালে মাত্র কয়েক ঘন্টার মতো অক্সিজেন অবশিষ্ট আছে বলে বিভিন্ন রাজ্য থেকেই খবর আসছে। মহামারীর প্রথম ধাক্কা সামলানোর ক্ষেত্রে কিছুটা সাফল্য পাওয়ার পর সরকারের মধ্যে যে প্রবল আত্মতুষ্টি এসেছিল এবং দ্বিতীয় ধাক্কা ঠেকানোর জন্য দেশে কার্যত কোনো প্রস্তুতিই ছিল না, তা বলতেও দ্বিধা নেই মৃতদের পরিজনদের। We were not prepared. As a country, we were not prepared. And it's really sad to see my mother go away. কোভিডে সদ্য মা হারানো গাজিয়াবাদের এক বাসিন্দা শ্মশানঘাটে দাঁড়িয়েই বিবিসিকে বলছিলেন, আসলে দেশ হিসেবে আমরা এর জন্য একেবারেই তৈরি ছিলাম না। মাকে এভাবে চলে যেতে দেখাটা যে কত যন্ত্রণার। মাত্র 59 বছর বয়স ছিল মার। সদ্য অবসর নিয়ে ভেবেছিলেন এবার বাকি জীবনটা পরিবারের সঙ্গে আনন্দে কাটাবেন। আর মা এখন চিতায় শুয়ে আছেন। Wanted to spend some quality time with us, but all I could see is lying down on that. बॉम्बे की हालत तो इतनी ख़राब है कि हमारे हॉस्पिटल्स में आईसीयू बेड्स वेटिंग पे है, पेशेंट्स के लिए बेड्स नहीं है। इट्स अ वेरी वेरी
helpless यानी মুম্বাইয়ের এক চিকিৎসক তৃপ্তি গিলাডার এই ভিডিও বার্তাটি এ সপ্তাহে ভারতে ভাইরাল হয়ে উঠেছিল, যেখানে তিনি প্রায় কাঁদতে কাঁদতে বলছিলেন কি অসহায় অবস্থার মধ্যে তাঁরা রয়েছেন। মুম্বাইতে রোগীদের আইসিইউতে বেড দেওয়া যাচ্ছে না, চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ৩৫ বছরের তরুণ পর্যন্ত ভেন্টিলেটরে শুয়ে কাতরাচ্ছেন, আর ডাক্তাররা কোনো সাহায্যই করতে পারছেন না। we have a 35-year-old who's on the ventilator and we are not able to help people now. So we do not want, we really don't want any of you to be in that situation. ডক্টর গিলাডাও বিবিসি মারাঠিকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বলেন, গত বছর তবু এই ভাইরাসকে না ঠেকাতে পারার হাজারটা কারণ ছিল, কিন্তু এখন যেভাবে গোটা দেশ কোভিডের মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেই মর্মান্তিক ব্যর্থতার আসলে কোনো অজুহাতই হয় না। এই ছিল শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন দিল্লি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন আজ জলবায়ু পরিবর্তনের উপর এক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন, যাকে গত 6 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হচ্ছে। ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত সহ অন্তত 40টি দেশের সরকার প্রধান এই ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন। কার্বন ডাই অক্সাইডের নির্গমন রোধে এসব দেশ কি করছে, সেই লক্ষ্য অর্জন করতে চাইছে, সেই পরিকল্পনা পেশের জন্য মিস্টার বাইডেন এসব দেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ নিয়ে আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের 4 বছরের মেয়াদে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ফোরাম থেকে দূরে থাকার পর প্রেসিডেন্ট বাইডেন বেশ জোরে সোরেই যুক্তরাষ্ট্রকে আবার এই জোটে ফিরিয়ে এনেছেন। প্রেসিডেন্ট বাইডেন চাইছেন 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের CO2 বা কার্বন ডাই অক্সাইডের নির্গমন অর্ধেকে নামিয়ে আনবেন। সাবেক প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব পালনের সময় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, এটা তার চেয়েও কঠোর। এই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন দেশ, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান এমন সব পদক্ষেপ নিচ্ছে, যার ফলে মনে হতে পারে সঠিক নীতিমালা ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ঠেকিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হয়তো সম্ভব হবে। কিন্তু সেই আশাবাদে ছাই ঢেলে দিয়েছে জাতিসংঘের একটি রিপোর্ট, যেখানে মহাসাগরের অবস্থা সম্পর্কে হুঁশিয়ারি জানানো হয়েছে। জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মাত্রাতিরিক্ত মাছ ধরা, দূষণ ইত্যাদি কারণে সেই ভূমিকা এখন ব্যাহত হচ্ছে। ফলে রাজনীতিকরা একসাথে এতগুলো সংকট মোকাবেলা করতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সঞ্জনা চৌধুরী। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর মোয়াজ্জেম হোসেনের কাছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি হোটেলে যে গাড়ি বোমা হামলায় 4 জন মারা গেছে, চীন তার নিন্দা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ওই শহরে সফররত চীনা প্রতিনিধি দলটির কেউই হামলার সময় হোটেলে ছিলেন না। বুধবার সন্ধ্যায় ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান, যারা বালুচিস্তানে তৎপর। আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর ঐক্যবদ্ধভাবে দেশের পুনর্গঠনে কাজ করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। কান্দাহারে এক ভাষণে তিনি বলেন, যুদ্ধের সমস্ত কারণ এখন শেষ হয়েছে। অন্যদিকে শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য তুর্কি এবং পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার এক বৈঠকের জন্য আফগান পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে গেছেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে পরপর বেশ কয়েকটি হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, বন্দুকধারীরা বুধবার প্রথম ইয়ারডোকা নামে একটি গ্রামে হামলা চালায়। পাশের একটি গ্রাম থেকে লোকজন সাহায্যের জন্য এগিয়ে আসলে অস্ত্রধারীরা পাশের অন্যান্য এলাকাতেও হামলা করে। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের উপর হামলার জন্য চীনা কর্তৃপক্ষকে দায়ী করার পর মিথ্যাচারের অভিযোগে এক সাংবাদিককে জরিমানা করা হয়েছে। 2019 সালের জুলাইতে ওই হামলার সময় বাও চয় নামের ওই সাংবাদিক একটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের সূত্রে এই ঘটনার জন্য চীনা সরকারের প্রতি ইঙ্গিত করেছিল। তবে হংকংয়ের একটি আদালতের রায়ে বলা হয়েছে, ওই সাংবাদিক তার তথ্যচিত্রে অসত্য তথ্য দিয়েছেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর অন্তত 30 লাখ মানুষ খাদ্য সংকটে পড়বে বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য সংস্থা WFP বলছে, দরিদ্র এলাকাগুলোতে সংকট হবে প্রবল এবং আগামী 3 থেকে 6 মাস সময় দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে। সংস্থাটি বলছে, সামরিক শাসন জারির পর থেকেই মিয়ানমারে খাবারের দাম বাড়তে শুরু করেছে।
মঙ্গল গ্রহে নাসার গাড়ি পার্সিভিয়ারেন্স সেখানকার আবহাওয়া থেকে অক্সিজেন তৈরি করেছে। ভিন্ন কোনো গ্রহে এভাবে অক্সিজেন তৈরির ঘটনা এটাই প্রথম। পার্সিভিয়ারেন্সের মধ্যে থাকা ছোট টোস্টারের আকারের এই যন্ত্র মঙ্গলের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যে পরিমাণ অক্সিজেন তৈরি করেছে তা দিয়ে একজন মহাকাশচারীর 10 মিনিটের প্রয়োজন মেটানো সম্ভব হবে। বিশ্ব সংবাদ পরিবেশন করলেন মোয়াজ্জেম হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। প্রায় 25 ওভার বাকি থাকতেই আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। প্রথমে এক পশলা বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ। এরপর আকাশ কালো হয়ে আসে এবং লাল বলে খেলার জন্য যথেষ্ট আলো না থাকায় মাঠ ছাড়েন ক্রিকেটাররা। শেষ পর্যন্ত 4 উইকেটে 474 রান তোলে বাংলাদেশ। অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এর আগে 163 রান করে বলারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল মিলে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন। দুজনে 242 রানের এই জুটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রানের টেস্ট পার্টনারশিপ। শেষ পর্যন্ত মুশফিক 43 ও লিটন দাস 25 রানে অপরাজিত আছেন। আগামীকাল নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই শুরু হবে খেলা। কেমন দেখছেন বাংলাদেশের ম্যাচটি? তৌসি ইসলামকে জিজ্ঞেস করছিলাম, যিনি বাংলাদেশের একজন ক্রিকেট বিশ্লেষক। বারবার বলা হতো যে মমিনুল ভালো ব্যাট করেন, কিন্তু সেটা দেশের মাটিতে, স্পেশালি চিটাগাংয়ের মাটিতে। মমিনুল কিন্তু দেশের বাইরেও একটা বড় ইনিংস খেলে, আর ইন টার্মস অফ বল হি ফেস, এটা কিন্তু তার বিগেস্ট ইনিংস। তবে সমস্যা হয়ে গেছে কি, ওই যে আজকে দিনের শেষে প্রায় ঘন্টাখানেকের উপরে আমাদের লস হয়ে গেছে বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ যদি দিনের শেষ আধা ঘন্টা 1 ঘন্টা ডিক্লেয়ার করে দিয়ে ওদেরকে দিয়ে ব্যাট করাতে পারতো, সারাদিন ধরে ফিল্ডিং করার পর যে টায়ার্ড অবস্থায় যদি অপোনেন্টকে আবার কিছুক্ষণ ব্যাট করানো যেত, সেই ক্ষেত্রে হয়তো আরেকটু অ্যাডভান্টেজ আমরা পেতে পারতাম। আর কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 3টায় দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, আমরা কাজ চালিয়ে যাব। যদিও এই সুপার লিগের 12টি দলের মধ্যে 9টি দলই নাম সরিয়ে ফেলেছে। এখন স্ট্যান্ড বাই অবস্থায় আছেন বলছেন রিয়াল মাদ্রিদের এই প্রেসিডেন্ট। এখন পর্যন্ত মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস আছে। যদিও জুভেন্টাস কর্তৃপক্ষ বলছে এটা এগিয়ে নেওয়া আপাত দৃষ্টিতে সম্ভব নয়। ওদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে মিডফিল্ডার লুকা মদ্রিচ নতুন চুক্তি করেছে বলে জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট পেরেজ। স্প্যানিশ এক রেডিও শোতে তিনি জানান, 2012 সালে টটেনহাম হটস্পার থেকে বার্নাব্যু আসা লুকা মদ্রিচ 2022 সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন। কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমান অধিনায়ক সার্হিও রামোসের সাথে এখনও চুক্তি নবায়ন হয়নি বলে জানান এই ক্লাব প্রধান। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ আগালো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল গতরাতে অ্যাস্টন ভিলার সাথে 2-1 গোলের একটি জয় পেয়েছে। আর মাত্র 3টি জয় দরকার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করতে। আজ রাতেই আছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচ। লেস্টার সিটি ও ওয়েস্ট ব্রম মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 1টায়। স্প্যানিশ লিগে বার্সেলোনা ও গেটাফে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় রাত 2টায়। খেলার খবর পরিবেশন করলেন রায়হান মাসুদ। আরে দারুণ ব্যাপার তো। কি ট্রেন করছি আমি। মানে কি, মাশরাফির জায়গায় কি এবার আপনি ডাক পেলেন? আমার বোলিং দেখেছেন? তাও ঠিক। তাহলে কি? বিবিসিতে আমার নতুন শো বাংলাদেশ ট্রেন্ডিং। ওয়াও, কি থাকছে সেখানে? এই যে অনলাইনে এত আলাপ আলোচনা, এর কোনটা ঠিক আর কোনটি গুজব। আপনি একাই? প্যানেলিস্ট থাকবে কিছু, ট্রেন্ডিং সব ইস্যু নিয়ে জমে আলাপ হবে। কিভাবে দেখবো সেটা? প্রতি সপ্তাহে চ্যানেল আইতে এবং পরে ইউটিউবে। যেটাই ট্রেন্ডিং হোক সেটা নিয়েই আমাদের বাংলাদেশ ট্রেন্ডিং। করোনা মহামারীতে প্রতিবেশী ভারতের চরম অক্সিজেন সংকট দেখা গেলেও বাংলাদেশ এই সংকট খুব একটা দানা বাঁধতে পারেনি। কিভাবে এটা সম্ভব হলো, এই সম্পর্কে শুনবেন আমাদের রাতের আয়োজন পরিক্রমায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে আজ 6ষ্ঠ দফায় ভোট গ্রহণ হয়েছে। বেশ কটি আসনে পুলিশের গুলি, বোমাবাজি সহ নানা ধরনের সহিংসতাও হয়েছে। আজ এবং পরবর্তী 2 দফায় যেসব এলাকায় ভোট নেওয়া হবে সেগুলোর মধ্যে অনেকগুলি এমন আসন রয়েছে যেগুলোতে মুসলিমরা অধিক সংখ্যায় রয়েছেন এবং বিশ্লেষকরা বলছেন এবারই প্রথম রাজ্যের কোনো নির্বাচনে ব্যাপকভাবে ধর্মীয় মেরুকরণ হয়েছে।
এই মেরুকরণ সম্পর্কে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, আজ এবং পরের 2 দফায় কোন কোন এলাকায় ভোট নেওয়া হবে যেখানে মুসলমানরা জনসংখ্যায় অনেক বেশি রয়েছেন? দেখুন মাসুদ, আজ যেসব এলাকায় ভোট নেওয়া হয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার 4টি আসন আছে, যেগুলিতে মুসলিম জনসংখ্যা কোথাও 55%, আবার কোথাও 74%। এই হিসাবটা কিন্তু 2011 সালের সর্বশেষ জনগণনা অনুযায়ী। আবার পরের 2টি পর্বে যেখানে ভোট হবে, সেই দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদে অনেকগুলি আসন আছে মুসলিম প্রধান, এবং গোটা রাজ্যে এই শেষের 3টে পর্বে প্রায় 40টি বলছি আসনে ভোট নেওয়া হবে, যেগুলিতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। আর এর মধ্যে 2 দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদের অনেকগুলি মুসলিম প্রধান আসনই আবার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে, এবং এর বাইরে যে কয়েকটা মুসলিম প্রধান আসন আছে সেগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে, যেখানে আগেই ভোট নেওয়া হয়ে গেছে। মাসুদ, অমিতাভ, এই যে এলাকাগুলিতে ভোট হচ্ছে বা হবে, সেখানে হিন্দু এবং মুসলিমদেরকে লক্ষ্য করে ঠিক কি ধরনের প্রচার কাজ চালিয়েছে রাজনৈতিক দলগুলো? দেখুন, এইসব এলাকার মধ্যে উত্তর আর দক্ষিণ দিনাজপুরে বিজেপি এবং আরএসএস দীর্ঘদিন ধরেই সক্রিয়, এবং বিজেপি এখানে গত লোকসভা নির্বাচনেও ভালো ফল করেছিল। আবার মালদা, মুর্শিদাবাদ এই 2টি জেলায় চিরাচরিতভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসও এই জেলা দুটিতে তাদের জমি তৈরি করে ফেলেছে। আর ভোটের প্রচারে এই সবকটাই জায়গাতেই কিন্তু ধর্মের প্রসঙ্গ বারেবারেই এসেছে, এবং তার সঙ্গে আছে বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের কথা। মালদায় যেমন লাভ জিহাদের অনুকরণে ল্যান্ড জিহাদ বলে একটা কথা চালু হয়েছে, যে বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে জমি কিনে বসবাস করছে, সেটাই নাকি তাদের জিহাদ। এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিন্দু মুসলিমের জনসংখ্যার ধরন, অর্থাৎ ডেমোগ্রাফিক প্যাটার্নও বদলে গেছে, এরকম একটা প্রচারও রয়েছে। আবার সৌদি আরবের অর্থায়নে এইসব জেলাগুলোতে বড় বড় মসজিদ তৈরি হচ্ছে, এরকম একটা ধারণাও তৈরি করা হয়েছে। অন্যদিকে মুসলমান সমাজ কিন্তু একটা বিষয় নিয়েই ভাবিত, যে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন যদি চালু হয় বিজেপি ক্ষমতায় এলে, তাহলে তাদের যথেষ্ট ভয়ের কারণ আছে বলেই তারা মনে করছেন, এবং তাই তারা দেখছে যে কোন দল বিজেপির সরকারে আসা কে আটকাতে পারবে, সেই হিসেবেই তারা ভোট দেবেন বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা। এবং এর বাইরে তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেস আইএসএফ জোট যে বিষয়গুলোর উপরে জোর দিচ্ছে তা হচ্ছে উন্নয়নের প্রসঙ্গ। মাসুদ, মানে সেখানে কোনো ধর্মীয় ব্যাপার নেই। তো অমিতাভ, এই যে ধর্মীয় বিভাজন, এর পেছনে যে একটা রাজনৈতিক স্বার্থ রয়েছে, একটা রাজনৈতিক লক্ষ্য রয়েছে, সাধারণ ভোটাররা, পশ্চিমবঙ্গের সাধারণ ভোটাররা কি সেটা বুঝতে পারছেন এবং সেইটা বুঝে ভোট দিচ্ছেন? এটা ঠিকই মাসুদ, যে শুধু যে মুসলমান প্রধান আসনগুলোর ক্ষেত্রে সেটা নয়, গোটা রাজ্যেই তো এবারই প্রথম এত বেশি ভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে, এবং তার প্রভাব তো পড়েইছে সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যে। এদের একটা অংশ যে ধরনের মন্তব্য করছেন বা যা যা কথাবার্তা বলছেন, এমনকি ব্যক্তিগত আলাপচারিতাতেও, তার মধ্যেই কিন্তু ওই মেরুকরণের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন অনেকে বলছেন যে কেন্দ্র আর রাজ্য 2 জায়গাতে একই দলের সরকার থাকলে রাজ্যের উন্নয়ন ভালো করে হবে, যে কথাটা বিজেপির শীর্ষ নেতারাও বারে বারে বলছেন, যে ডাবল ইঞ্জিন সরকার যেটা তারা নাম দিচ্ছেন। আবার মুসলিমরা অন্যায্যভাবে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, সেটাও বলা হচ্ছে, যদিও আমরাই প্রতিবেদন করেছি যে এই প্রচারটা কিন্তু একেবারেই অসত্য। কিন্তু এটা একটা মানুষের একটা অংশের কথা বললাম, অন্য একটা অংশ কিন্তু আছে যারা চিন্তা ভাবনা করেন, এবং তাদের মধ্যে শুধুই যে শিক্ষিত মানুষজন আছে তা এমনটা নয়, স্বল্প শিক্ষিত মানুষও আছেন যারা বুঝতে পারছেন যে আসলে ধর্মীয় মেরুকরণ ঘটানো হচ্ছে তাদের মধ্যে, বিশেষ করে গ্রামাঞ্চলে 2 ধর্মের মানুষই অনেক জায়গাতেই পাশাপাশি থাকেন, তাদের মধ্যে ভেদাভেদ ঘটানোটা একটু কঠিন। তারা ভাবনা চিন্তা করছেন রোজগারের উপায় কি হবে, সন্তানের শিক্ষা দীক্ষার কি হবে, এইসব। এবং এই জায়গাটাতেই কিন্তু জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আরো বেশি করে জোর দিচ্ছে হচ্ছে বামফ্রন্টের প্রার্থীরা। অমিতাভ, যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন, তো এলাকায় কিরকম প্রভাব দেখা যাচ্ছে তার? প্রভাবটা বেশ স্পষ্টই হয়ে উঠছে মাসুদ। অনেকেই বিজেপির প্রচারে প্রভাবিত হয়ে পড়ছেন, এবং তারা বলছেন যে পরিবর্তন একটা দরকার রাজ্যে। এর একটা কারণ কিন্তু শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ নয়, এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার নেতাকর্মীদের ব্যাপক দুর্নীতি, যেটা বিজেপি থেকে শুরু করে
সবাই উল্লেখ করছে। আর সাধারণ মানুষের একটা বড় অংশ তো নিজেদের দৈনন্দিন জীবনেও সেটা প্রত্যক্ষও করছেন। আর ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রভাবটা একটু আগেই বলছিলাম মাসুদ। তবে বিজেপি যে শুধুই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে তা কিন্তু নয়। তারা কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য কি কি করবে তারা সেটাও জোরে সোরে প্রচার করছে। আবার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্প্রদায় যে যারা রয়েছেন, কোথাও রাজবংশী, কোথাও মতুয়া, এই ধরনের ছোট ছোট সম্প্রদায়গুলোর জন্য আলাদা আলাদা ভাবে প্রচারের স্ট্র্যাটেজি নিয়েছে। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসও করছে এবং এই ব্যাপারটাও কিন্তু বেশ নতুন পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের সঙ্গে পাশাপাশি এই মানে স্বার্থটাকে যোগ করা হয়েছে। রাজনীতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কলকাতা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। শ্রোতা বন্ধুরা, এবার আজ সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট ট্রেন্ডিং ছিল সে সম্পর্কে জানাচ্ছেন আফরোজা নীলা। ধন্যবাদ মাসুদ। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয়ে আলোচনায় আছে, সেগুলো জানাতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। নীলা, আজ স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে। জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি বলেন, জনগণ সচেতন না হলে করোনার তৃতীয় ঢেউ আসবে। তিনি আসলে কথাগুলো ঠিক এভাবে বলেছেন, এই যে আমরা ঘোরাঘুরি করলাম, বেসামালভাবে বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে তৃতীয় ঢেউ আসবে। তার বক্তব্যের এই ভিডিও ক্লিপটি কিন্তু অনেকেই শেয়ার করছেন এবং নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। মোন্তাসির নামে একজন লিখেছেন, সচেতন হতে হতে ঘরের মধ্যে আটকে আছি, এখন কি আমাদেরকে আপনাদের সিক্রেট রুমে আটকে রাখবেন? আর মার্জিয়া খান নামে একজনের মন্তব্য, সারা জীবন হলে কি আজীবনই লকডাউন দিয়ে যাবেন? বশির আহমেদ খানিকটা মজা করেই লিখেছেন, ঢেউয়ের সাথে যদি আবার তীব্র বাতাস থাকে তাহলে পরিস্থিতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে। মোহাম্মদ নোমান তিনি লিখেছেন, যত ঢেউ আসুক সমস্যা নেই, আমরা সাঁতার শিখে গেছি। 32 কোটি টাকার যে হসপিটালটা উধাও হয়ে গেছে ওই জায়গায় একটা সুইমিং পুল করুন। ডালিম রানা তিনি লিখেছেন, স্যার এভাবে সর্বোচ্চ কতটি ঢেউ আসতে পারে? এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন। এদিকে অন্য আরেকটি খবর, হয়তো এটাই আমার শেষ সকাল, লেখার পরদিনই করোনায় মৃত্যু। এই খবরটি বেশ ট্রেন্ড করছে। ভারতের মুম্বাইয়ের মেডিকেল অফিসার মনীষা যাদব তার ফেসবুকে ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখেছিলেন 18 এপ্রিল রবিবার সকাল 7:15টার দিকে, এবং তার স্ট্যাটাসের অর্থ ছিল এরকম, এটাই হয়তো শেষ সকাল, আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না, সকলে আপনারা ভালো থাকুন। তিনি আরও লেখেন, দেহের মৃত্যু হয়, আত্মার নয়, আত্মা অমর। এর পরের দিন সোমবারই তার মৃত্যু হয়। তার এই স্ট্যাটাসটি শেয়ার করছিলেন তার সহকর্মী বন্ধুরা, আর এটি গতকাল থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। খবরটি শেয়ার করে দেবাশিস চন্দ্র নামে একজন লিখেছেন, খুবই বেদনাদায়ক। মোহাম্মদ সানাউল্লাহর মন্তব্য, মৃত্যু এত কাছে জেনেও অনেক মানুষ ক্ষমতার বাহাদুরি দেখায়। অন্যদিকে তাজমিন আক্তার ববি নামে একজন লিখেছেন, মনে প্রশ্ন জাগে, টিকা নেওয়ার পরপরই মৃত্যু কেন এত বেড়ে চলেছে? সাইফুল ইসলাম সুজন লিখেছেন, অমোঘ মৃত্যুর নির্মম দুয়ার আটকানো সাধ্য কারণেই। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট ম্যাচটি চলছে সেটিও আছে আলোচনায়। মমিনুল আজ সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি মমিনুল ও শান্ত যে 242 রানে জুটি করেছেন তা নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা 5টি জুটির তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার। মোহাম্মদ বেলাল আহমেদ লিখেছেন, মুমিনুল বলেছিল সাকিব ছাড়াও ম্যাচে কোনো প্রভাব পড়বে না। এটা সত্য, সাকিব বা কেউ একজন পুরো ক্রিকেট না। ওভার দ্য বাউন্ডারিজ নামে একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, ভবিষ্যতে শান্ত হবেন বাংলাদেশের ব্রায়ান লারা। মোস্তফা শাহরিয়ার রাজীবের মন্তব্য, ক্রিকেটে ভালো খেলতে হলে সফলতার ধারাবাহিকতা থাকতে হবে। আজ ভালো খেললাম, পরের 20টি ম্যাচ খারাপ খেললাম, এই হলো আমাদের খেলোয়াড়দের অবস্থা, তারপরও শুভকামনা। অন্যদিকে স্বপ্নীল সুমন নামে একজন লিখেছেন, লকডাউনে ঘরে বসে খালি পেটে টিভিতে খেলা দেখার মজাই অন্যরকম। হিরো আলম আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়, কারণ তিনি আরবি ভাষায় একটি গান গেয়ে তার চ্যানেলে আজ প্রকাশ করেছেন। ইংরেজি, হিন্দি ও চাইনিজ ভাষাতেও গান প্রকাশ করেন তিনি। হ্যাঁ রায়হান, এবং আমরা দেখেছি যে হিরো আলমের নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু মাঝে মধ্যেই বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে তাকে নিয়ে ট্রলই করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। হাসানুর রহমান সবুজ তার এই গানটির নিচে মন্তব্য করেছেন, আফ্রিকান ভাষায় গানের জন্য অপেক্ষায় রইলাম। আর বাপ্পি জোয়ারদার লিখেছেন, হিরো আলম সেরকম গতিতে এগিয়ে চলেছে। মোহাম্মদ রাসেল লিখেছেন, আরে তোরা কেউ ওকে থামা, তা না হলেও তালগোল পাকিয়ে ফেলবে। ইসমাইল খান, তাকে আটকাবার সাধ্য আছে কার? মোহাম্মদ আশিকুল ইসলাম লিখেছেন, কি করবে আর বাঙালি, তার কদর বোঝে না, তাই সে হিন্দি, চাইনিজ ও আরবি গান গায়। বাঙালি তার মূল্য না বুঝলেও ভিনদেশিরা ঠিকই বুঝেছে। এরকমই নানান ধরনের মজার মজার মন্তব্য দেখা যাচ্ছে। তো এসবই ছিল সোশ্যাল মিডিয়ায় আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। দক্ষিণ এশিয়ায় জরুরি করোনার টিকা সরবরাহের লক্ষ্যে চীন একটি স্টোরেজ তৈরির প্রস্তাব করেছে এবং বাংলাদেশ এতে সমর্থন জানিয়েছে। একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। করোনা মহামারীতে ভারতের স্বাস্থ্যসেবা টালমাটাল। গত 24 ঘন্টায় প্রায় 3.25 লক্ষ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা একটি নতুন বিশ্ব রেকর্ড। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।